বিশ্বকাপের প্রথম ম্যাচে যখন বাবর আজম পুরোপুরি ব্যর্থ হয় তখন তাকে কেন একাদশে রাখা হয় এ নিয়ে দেখি অনেক ধরনের সমালোচনা হয় ইউটিউব এবং ফেসবুকে। সাময়িকভাবে চিন্তা করলে তাকে কেন একাদশে রাখা হয়েছিল এই প্রশ্নটা কিছুটা যৌক্তিকতা থাকলেও আমরা এটা নিয়ে পরে আলোচনা করতেছি। বাবর আজমের মতো একজন ব্যাটসম্যান কেন একাদশে প্রয়োজন সেটা আমরা গত ম্যাচে তার প্রমাণ পেয়েছি। বাবর আজমের একাদশে থাকা না থাকা নিয়ে এই ধরনের প্রশ্ন আসার সর্বপ্রথম কারণ হচ্ছে যে ফাখর জামানের একাদশে না থাকা। ফাখর জামান একজন টি-20 শুলে ব্যাটসম্যান হওয়ার কারণেই মূলত এই প্রশ্নটা আসে এবং এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বাবর আজমের রিসেন্ট কিছু পারফরমেন্স। আমরা যদি তার লাস্ট 14টা ম্যাচ অ্যানালাইসিস করি তখন দেখতে পারবো যে সেখানে তিনি মাত্র 3টি 50 ঊর্ধ্বে ইনিংস খেলতে সক্ষম হন। এর মধ্যে প্রায় 6টি ইনিংস 5 থেকে 6টি ইনিংস তার 10-এর নিচের স্কোর রয়েছে। এর থেকেও বড় বিষয় হচ্ছে যে তার রিসেন্ট টি-20 স্ট্রাইক রেট। অবশ্যই টিম ম্যানেজমেন্ট আমাদের থেকে অধিক ভালো জানে, কিন্তু তারপর আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। সর্বপ্রথম যে বিষয় সেটা হচ্ছে যে পজিশন। আমরা সবাই জানি যে ফাখর জামান একজন ওপেনিং ব্যাটসম্যান এবং তাকে দিয়ে আমরা 3 বা 4 ব্যাটিং করানো সম্ভব নয়। যেহেতু সাইম আইয়ুব একজন ব্যাটসম্যানের পাশাপাশি একজন এখন প্রুভেন বোলার, সেই জন্য সাইম আইয়ুবের জায়গাটা পুরোপুরি পাকা এবং এই জায়গায় 3-4-এ যদি ব্যাটিং করাতে হয় ফাখর জামানের থেকে ভালো অপশন হচ্ছে বাবর আজম। তার থেকে ওই পজিশনে আউটপুট বের করা সম্ভব। এটা অনেক বড় একটা কারণ হতে পারে কেন ফাখর জামানকে স্কোয়াডে না রেখে বাবর আজমকে স্কোয়াডে রাখা হয়েছিল।